একজন প্রফেশনাল গ্যাংস্টার নারী ব্যবসা, কিডন্যাপিং থেকে শুরু করে খুন, অপরাধের সব সেক্টরেই তার অবাধ বিচরণ। তার ভেতরে ভয়, ডর, দয়ামায়া বলে কিছুই নেই। একদিন সে বসের কাছ থেকে একটা মেয়েকে খুনের অর্ডার পায়, কিন্তু মেয়েটিকে খুন করতে গিয়ে সে এমন অতীতের প্রতিচ্ছবি দেখতে পায় যার কারণে সে আর মেয়েটিকে খুন করতে পারে না। ফলে তার বসের সাথে শত্রুতা শুরু হয়ে যায়। অচিরেই পুরো গ্যাং তার বিরুদ্ধে চলে যায়। একদিকে অতীতের ট্রমা, অন্যদিকে দুর্ধর্ষ মাফিয়া গ্যাংয়ের হাত থেকে এক নিরীহ মেয়েকে বাঁচানোর প্রতিশ্রুতি। কি ঘটবে শেষ পর্যন্ত জানতে হলে আসুন মুক্তির আনন্দকে জীবনের লক্ষ্য বানিয়ে নেওয়া এক গ্যাংস্টারের গল্প শুনে আসি। হংকংয়ের পোর্টে একটা কন্টেনার এসে ভিড়ে, তবে এই কন্টেনারে মালামাল নেই, বরং বিভিন্ন দেশ থেকে পাচার করে আনা মেয়েরা ছিল। দালাল মানে যে মেয়েগুলোকে আনিয়েছে, সে আসার পরে কন্টেনারের দরজা খোলা হয়। মেয়েদের দেখে সে সন্তুষ্ট হয় না, কারণ সে অর্ডার দিয়েছিল 30 জন মেয়ের, অথচ পাঠানো হয়েছে 17 জন মেয়ে। এর মধ্যে আবার অনেকে মারাও গেছে। দালাল জীবিত এবং মৃত মেয়েদের আলাদা করতে বলে। এরপরে দালাল জিমি নামের একজনকে ফোন করে, যার কাছে মেয়েদের অর্ডার দেওয়া ছিল। দালাল জিমিকে একটু বকাঝকা করে, কারণ সে তার রোমানিয়ান বন্ধুদের থেকে মেয়ে সাপ্লাইয়ের কথা বলে অলরেডি টাকা নিয়ে রেখেছে। সে ফোনে কথা বলছিল, এই সময় একজন মেয়ে জেগে ওঠে। সবাই তাকে এতক্ষণ মৃত ভাবছিল। একটু ফাঁকা পেয়েই মেয়েটা দৌড় দেয়, কিন্তু দালাল তাকে দেখে ফেলে, তাই সে লোকেদের অ্যালার্ট করে দেয়। মেয়েটা পালানোর সুযোগ পেয়েছিল ঠিকই, কিন্তু ভাগ্য পক্ষে ছিল না, তাই সে দালালের হাতে ধরা পড়ে যায়। এরপর বছরখানেক কেটে যায়। এখনও থেমে নেই নারী পাচার চক্র। মেয়েদের কিডন্যাপ করে নিয়ে এসে বিভিন্ন হোটেলে কলগার্ল হিসেবে বন্দি করে রাখা হয়। এমনই একটা লাক্সারি হোটেলের ম্যানেজার শিভাম পণ্ডিত। সকালে খাঁচাভর্তি পাখি নিয়ে সে বাইরে এসে দাঁড়ায় এবং পাখিগুলো মুক্ত করে দেয়। এরপরে মুক্তির আনন্দে ওরা পাখিগুলোকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। এ সময় তার সহকর্মী এবং বন্ধু কবির এসে জানায় 203 নম্বর রুমে ঝামেলা হয়েছে। শিভাম রুমে গিয়ে দেখে তার বসের ভাইয়ের ছেলে মুন্না এবং তার বন্ধুরা একটা কলগার্লকে রেপ করে হত্যা করেছে। মুন্না শিভামকে দেখে মেয়েটার লাশের একটা ব্যবস্থা করতে বলে, তবে মেয়েটার এই নৃশংস মৃত্যু দেখে শিভামের মাথা গরম হয়ে যায়। সে মুন্না এবং তার বন্ধুদের বেদম মারের পরে পুলিশে ধরিয়ে দেয়। যদিও কবির শিভামকে থামানোর চেষ্টা করছিল, কারণ মুন্না মালিক পক্ষের ছেলে। এই ঘটনার পরে শিভামের বস ভরত মালিকের কাছে ডাক পড়ে। যদিও এই ঘটনার কারণে ভরত মালিক তাকে কিছু বলে না, কারণ শিভামের হোটেলটাই একমাত্র ব্যবসা সফল হোটেল। তার এক হোটেলেরই ব্যবসা অন্য যে কোনো হোটেলের চেয়েও 7 গুণ বেশি। এই জন্য ভরত মালিক শিভামকে বেশ সমীহ করে। দুজনে কথা বলছিল, এই সময় সেখানে রাগে গজগজ করে ভরত মালিকের ছেলে রনি আসে। রনি শিভামকে বলে সে মুন্নাকে পুলিশে ধরিয়ে দিয়ে ঠিক করেনি। রনি বাবার কাছে অভিযোগ করে বলে সে যখনই ব্যবসা করতে চায় তখনই শিভাম তাকে বাগড়া দেয়। রনি শিভামকে থ্রেট দেয়। শিভাম একজন চাকর, তাই সে যেন চাকরের মতোই থাকে। বেশি মাথায় উঠতে গেলে এই পর্যন্ত বলতেই ভরত মালিক ছেলেকে থামিয়ে দেয় এবং জিজ্ঞেস করে না হলে সে কি করবে। ভরত মালিক ছেলেকেই বকাঝকা করে এবং বলে তুমি ব্যবসার কি বোঝো? মুন্নাকে তো রুম বুক তুমিই করিয়ে দিয়েছিলে, হোটেলটা শিভামের, তাই ওর ব্যবসায় তুমি নাক গলাবে না এবং ওর সাথে কখনো উচ্চস্বরে কথা বলবে না। ঘটনা বিগড়ে গেছে দেখে রনি আর কোনো কথা বলে না। এমনিও আজকে ভরত মালিকের মনটা ভালো ছিল না। সে আজ অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং মাতলামি করে। শিভাম ভরত মালিকের কি সমস্যা জানতে চায়, কারণ শিভাম তাকে কখনো এভাবে ড্রিঙ্ক করতে দেখেনি। ভরত মালিক জানায় সে একটা পাকিস্তানি মেয়েকে ভালোবাসে। মেয়েটার নাম রিমা। সে তার জন্য অনেক স্পেশাল, তাই তাকে সবার নজর এড়িয়ে আলাদাভাবে রেখেছে। কিন্তু লাস্ট টাইম সে যখন রিমার কাছে গিয়েছিল তার মনে হয়েছিল রিমার শরীর তার কাছে আছে, কিন্তু মনটা অন্য কোথাও পড়ে আছে। সে রিমার প্রতি এতটাই দুর্বল যে রিমার লাইফে অন্য কেউ থাকলে সে মেনে নিতে পারবে না। ভরত মালিক 2 সপ্তাহের জন্য লন্ডনে যাচ্ছিল, তাই সে শিভামকে রিমার অ্যাড্রেস দিয়ে যায় এবং রিমার ওপরে নজর রাখতে বলে। পাশাপাশি রিমার অন্য কারোর সাথে রিলেশন আছে কিনা খোঁজ নিয়ে ভরত মালিককে জানাতে বলে। ভরত মালিক কাজটা শিভামকেই দেয়, কারণ শিভামের মতো সে আর কাউকে বিশ্বাস বা ভরসা করে না। তো যাই হোক, শিভাম রিমার ফ্ল্যাটে গিয়ে দেখে রিমা নামাজ পড়ছে, তাই সে ড্রয়িং রুমে বসেছিল। এ সময় রিমার মোবাইলের রিং বেজে উঠলে শিভাম দ্রুত কে ফোন দিয়েছে চেক করে। ফোনটা কে করেছে জানার জন্য শিভাম নম্বরটা নিজের মোবাইলে উঠিয়ে নেয়। ততক্ষণে রিমার নামাজ শেষ হয়ে গিয়েছিল। শিভাম রিমাকে একটা গিফট বক্স দিয়ে বলে
এটা মালিক স্যার পাঠিয়েছেন। রিমা বক্স খুলে দেখে এটা একটা ব্রেসলেট। এই সময় আবারও রিমার ফোনটা বেজে উঠলে সে অস্বস্তি নিয়ে ফোনটা রিসিভ করে। রিমা ফোনে কারোর সাথে ঘুরতে বের হবার ব্যাপারে কথা বলছিল, তাই শিভামের সন্দেহ বেড়ে যায়। ফোন রেখে রিমা শিভামকে চলে যেতে বলে। শিভাম নিজের কার্ডটা রিমাকে দিয়ে যে কোনো প্রয়োজনে তাকে ফোন করতে বলে। প্রথমে রিমা নিতে না চাইলেও আবার নিজে থেকে চেয়ে নেয়। শিভাম রিমাকে গুড বাই বলে চলে যাচ্ছিল। তখন রিমা খোদা হাফেজ বলে উঠলে শিভাম বেশ চমকে যায়। নিজেকে দ্রুত সামনে নিয়ে শিভাম আবারও গুড বাই বলে চলে যাচ্ছিল। তখন টি টেবিলে ধাক্কা খেয়ে যায়। তার ভেতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। শিভাম বাইরে এসে একটু দূরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর একটা ইয়াং ছেলে গাড়ি নিয়ে এসে রিমার ফ্ল্যাটের সামনে থামে। রিমা তখন বেরিয়ে এসে খুব আনন্দ এবং আগ্রহের সাথে গাড়িতে চড়ে বসে। শিভাম ওদের দুজনকে ফলো করতে থাকে। ওরা দুজনে আরও কয়েকজনের সাথে জয়েন করে এবং একসাথে চিল আউট করে। ওদেরকে দেখে স্বাভাবিক ফ্রেন্ড সার্কেল বলেই মনে হচ্ছিল। শিভাম রিমার মোবাইল থেকে কালেক্ট করা নম্বরগুলো কবিরকে দিয়ে সেগুলোর ব্যাপারে খোঁজ নিতে বলে এবং 24 ঘন্টা মনিটরিং করতে বলে। শিভাম সারাদিন রিমাকে ফলো করেও তেমন সন্দেহজনক কিছুই ট্রেস করতে পারে না। যে ছেলেটা রিমাকে নিয়ে গিয়েছিল রাতে সে আবারও রিমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়। তবে শিভাম দূর থেকে ফলো করছে এই জিনিসটা রিমা দেখে ফেলে এবং সন্দেহ নিয়ে ভেতরে চলে যায়। শিভাম যখন ফিরছিল তখন গাড়ি নিয়ে তার পাশে মুন্না চলে আসে। মুন্না জেল থেকে ছাড়া পেয়েছে, তাই শিভামকে একটু টাইট দিতে এসেছে। সে গান বের করে শিভামকে গুলির ভয় দেখায় এবং গাড়ি নিয়ে ধাক্কা দেবার চেষ্টা করে। পরে রনি শিভামের সাথে দেখা করে এবং মুন্নার কাছে ক্ষমা চেয়ে সব সমাধান করে নিতে বলে। তবে শিভাম বেপরোয়া, তাই সে ক্ষমা চাইবে না বলে জানিয়ে দেয়। এতে রনি রেগে যায়। শিভাম খেয়াল খুশি মতো চলে, ইচ্ছে মতো গুলি করে, গালি দেয়। একজন অধীনস্থ কর্মী হিসেবে এতটা বাড়াবাড়ি রনির পছন্দ ছিল না। সে শিভামকে থ্রেট দেয়, যেদিন তার বাবা মাথার ওপর থেকে হাত সরিয়ে নেবে সেদিন শিভামের খুব খারাপ পরিণতি হবে। শিভামও রেগে গিয়ে রনির কলা চেপে ধরে বলে, যদি মালিক সাহেব তোর মাথার ওপর থেকে হাত সরায় তাহলে তোর লাশ নর্দমায় পড়ে থাকবে। রাজন, মুন্না এরা তোর ফ্যামিলি হতে পারে, কিন্তু ওরা তোকে ইউজ করছে যাতে তোর বাবার ব্যবসা ওরা দখল করে নিতে পারে। তাই নিজের মাথাটা একটু খাটা। এই বলে শিভাম চলে যায়। শিভাম বাড়ি ফিরে রেস্ট নিচ্ছিল। তখন তার বারবার রিমার কথা মনে পড়ছিল। এই সময় ভরত মালিক তাকে ফোন করে আপডেট জানতে চায়। শিভাম বলে, আপনি যেমন সন্দেহ করেছিলেন এমন কিছুই দেখিনি আমি। এটা শুনে ভরত মালিক কিছুটা স্ট্রেস মুক্ত হয়। তবে সে আরও কিছুদিন শিভামকে রিমার ওপরে নজর রাখতে বলে। তার মতে মেয়ে মানুষের মন এবং সমুদ্রের গভীরতা কখনো সঠিকভাবে পরিমাপ করা যায় না। ভরত মালিক লেকচার মারে, ভালোবাসার অনুভূতি শিভাম কখনো বুঝবে না। যে ভালোবেসেছে সেই জানে ভালোবাসায় কত কষ্ট। যদিও ভালোবাসার কষ্ট শিভাম খুব ভালো মতোই জানে। তার জীবনে একজন ছিল যাকে সে ভালোবেসে হারিয়েছে বেশ কয়েক বছর আগে। শিভাম তখন ইন্ডিয়াতে ছিল। একদিন শিভাম আর কবির একজনকে কিডন্যাপ করে পালাচ্ছিল। পুলিশও তাদের গাড়িকে তাড়া করছিল। কিছু দূর গিয়ে শিভামদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ততক্ষণে পুলিশও কাছাকাছি চলে এসেছিল। কবির শিভামকে পালিয়ে যেতে বলে, কারণ পুলিশ শিভামকে চেনে। তবে কবিরকে পুলিশ চিনত না, তাই সে চাকা বদলানোর অজুহাতে সেখানেই থেকে যায়। কাছেই একটা মুসলিম কলোনি ছিল। শিভাম সেখানে মার্কেটের ভেতরে ঢুকে যায়। সে একটা দোকানের ভেতরে লুকিয়ে বাইরে পুলিশদের ওপরে নজর রাখছিল। তখন আলিয়া নামের একটি মেয়ে পেছন থেকে বলে ওঠে, স্যার আপনি কি খুব বেশি ভয় পেয়েছেন? আলিয়া হাতে একটা খাঁচা ধরেছিল যার ভেতরে পাখিও ছিল। আলিয়া বলে, শিভাম যদি 20 টাকা দিয়ে পাখিটা কিনে মুক্ত করে দেয় তাহলে তার ওপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। তবে শিভাম এখন নিজের চিন্তায় ব্যস্ত ছিল, তাই বিরক্ত হয়ে বলে তার আল্লাহর রহমতও দরকার নেই, আলিয়ার সাহায্যও দরকার নেই। আলিয়া এবার জিজ্ঞেস করে শিভাম নাস্তিক কিনা। শিভামও সোজাসাপটা হ্যাঁ সূচক উত্তর দেয়। উত্তর শুনে আলিয়া বলে, এটা তো মহাপাপ। শিভাম আলিয়াকে বলে, তুমি প্রথমে পাখিদের খাঁচায় বন্দি করো, এরপরে মানুষকে ধর্মের নামে ভুজুং বাজুং বুঝিয়ে পাখিগুলো বিক্রি করো। তুমি তো নিজেই পাপ করছো, অথচ অন্যদের পুণ্যের কথা শোনাচ্ছ। আলিয়া বলে, এই পাখিগুলোকে সে বন্দি করেনি, পাখিগুলোর মালিক অন্য কেউ। সে শুধু পাখিগুলো এনে বিক্রি করে যাতে পাখিগুলো মুক্ত আকাশে ফিরতে পারে। সে রেফারেন্স টেনে বলে 1400 বছর আগে নবীজি দাসদের কিনে এনে মুক্ত করে দিতেন, তেমনি সেও পাখিদের কিনে মুক্ত করে দেয়। সে শিভামকে একবার খাঁচা থেকে পাখি মুক্ত করে দেখতে বলে, এতে তার মন আত্মার প্রশান্তিতে ভরে যাবে।
শিবম আলিয়ার বোকা বোকা কথা শুনে বেশ মজা পাচ্ছিল। এ সময় কবির শিবমকে খুঁজতে খুঁজতে চলে আসে এবং তাকে নিয়ে চলে যায়। কিডন্যাপিং সফল হওয়ায় কবির বেশ ফুরফুরে মেজাজে ছিল। যে লোকটাকে কিডন্যাপ করে এনেছে তাকে জায়গা মতো পৌঁছে দিলেই 30 লক্ষ টাকা পাওয়া যাবে। এই বড় একটা কোপ মেরে আনন্দ হওয়াটাই স্বাভাবিক। তবে শিবম পুরোটা সময় শুধু আলিয়ার কথাই ভাবছিল। মেয়েটার কথার জালে শিবম পুরোপুরি ফেসে গেছে। সে হঠাৎ গাড়ি থামায় এবং হোস্টেস লোকটাকে গাড়ির ডিকি থেকে বের করে বলে, যা, তোকে ছেড়ে দিলাম, পালিয়ে যা। এরকম সিচুয়েশনের লোকটাও হজবরল হয়ে যায়। সে বুঝতে পারছিল না এটা সত্যি না কল্পনা। কবিরও শিবমকে বাধা দিচ্ছিল। ওকে ছেড়ে দেওয়া মানে 30 লাখ টাকা হাতছাড়া হওয়া। তবুও শিবম লোকটাকে ছেড়ে দেয় এবং তার পালিয়ে যাওয়া পথের দিকে অপলক চেয়ে থাকে। সে আলিয়ার কথাগুলো এখন রিয়েলাইজ করতে পারছে। বাড়ি ফিরে সারাটা রাতই তার আলিয়ার কথা ভেবে কেটে যায়। সকালে সে আলিয়ার বাড়ির সামনে চলে যায়। আলিয়া ততক্ষণে নামাজ শেষ করে খাঁচার কবুতরদের মুক্ত করছিল। শিবমকে দেখে আলিয়া তার হাতেও একটা কবুতর তুলে দেয়। সবগুলো কবুতর মুক্ত করার পরে তারা একসাথে বসে গল্প করে। এরপর থেকে শিবম প্রতিদিনই আলিয়ার সাথে দেখা করতে যেত। এভাবে আলিয়ার সাথে সময় কাটাতে গিয়ে শিবমের ভেতরেও অনেক পরিবর্তন চলে আসে। একজন গ্যাংস্টার যার পিস্তলের বুলেটে সবাই ভয়ে জড়ো হয়ে যেত, আলিয়ার কোমল স্পর্শে তার মনটাও নরম হয়ে যায়। শিবম সেসব অতীতের সুন্দর স্মৃতিগুলো নিয়ে ভাবছিল। এ সময় ফোনের রিং বেজে ওঠায় তার ভাবনায় ছেদ পড়ে। রিমা শিবমকে ফোন করেছে, কারণ সে কোনো প্রয়োজনে শিবমের সাথে দেখা করতে চায়। রিমা শিবমকে মার্কেটে এসে দেখা করতে বলে। যদিও শিবমের আগেই রিমা জায়গা মতো পৌঁছে যায়। শিবম রিমার কাছে যাচ্ছিল, তখন একজন বৌদ্ধ সন্ন্যাসী শিবমকে দেখে চেপে ধরে এবং জিজ্ঞেস করে শিবম তাকে চিনতে পারছে কিনা। আসলে এটা সেই লোকটা শিবম যাকে কিডন্যাপ করার পরে আবারও ছেড়ে দিয়েছিল। শিবম লোকটাকে চিনতে পারে ঠিকই, তবে সে লোকটাকে এড়িয়ে যাবার চেষ্টা করে। আবার লোকটাও নাছোড়বান্দা। শিবম তাকে নতুন জীবন দেবার পরে সে দুনিয়ার মোহ ছেড়ে সন্ন্যাস জীবন বেছে নিয়েছে, তাই সে শিবমের প্রতি কৃতজ্ঞ ছিল। শিবম কোনো রকমে লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে রিমাকে নিয়ে মেট্রোতে ওঠে। রিমা তখন দুজনের কাহিনী দেখছিল, তাই সে এখনও সেই টানাটানির দৃশ্য মনে করে হাসছিল। রিমা শুনেছিল শিবম খুব ডেঞ্জারাস লোক, তবে তাকে দুদিন দেখার পরে রিমার মনে হয়নি শিবম ডেঞ্জারাস। তো শিবম জানতে চায় রিমা তাকে কেন ডেকেছে। রিমা বলে, ভরত মালিক লন্ডনে চলে যাওয়ার পর থেকে তার মনটা অস্থির লাগে, সব কিছুতেই ভাল লাগে না ফিল হয়। তাছাড়া তার মনে হয় তার বাড়িটাতে ভূত আছে। শিবম বলে, ভূত বাড়িতে না, বরং রিমার মাথায় আছে, আর ভূতের নাম হলো নিঃসঙ্গতা। শিবম জানায় সেও একসময় নিঃসঙ্গতাকে ভয় পেত, তবে একসময় সে নিঃসঙ্গতাকে নিজের বন্ধু বানিয়ে নেয়। দুজনে কথা বলতে বলতে একটা মসজিদের সামনে এসে থামে। রিমা বলে সে মাওলানার কাছে একটা তাবিজ বানাতে দিয়েছিল, এতদিনে হয়তো সেটা বানানো হয়ে গেছে। সে তাবিজটা বাড়ির দরজায় টানিয়ে রাখবে, এতে অন্তত সে মেন্টালি স্ট্রেসমুক্ত থাকবে যে আল্লাহ তাকে প্রোটেক্ট করবে। শিবম একটু ইতস্তত করে বলে, সম্ভব হলে রিমা মসজিদের ভেতর থেকে তাবিজটা নিয়ে আসুক, কারণ সে মসজিদ, মন্দির, গির্জা এসব পছন্দ করে না। কিন্তু মেয়ে মানুষ হওয়ায় রিমারও মসজিদের ভেতরে ঢোকার অনুমতি নেই, তাই বাধ্য হয়ে শিবমকেই ভেতরে যাওয়া লাগে। ভেতরে গিয়ে জানতে পারে মাওলানা সাহেব নামাজ পড়ছে, তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার কথা শুনে শিবমের আবারও আলিয়ার কথা মনে পড়ে যায়। একদিন সে আলিয়ার সাথে দেখা করতে গেছে, তখন আলিয়া নামাজ পড়ছিল, অথচ এই সময়টুকু শিবমের খুবই বিরক্ত লাগছিল। সে ছটফট করে এদিক সেদিক সামনে পেছনে পায়চারি করছিল। নামাজ শেষ হতেই শিবম আলিয়াকে বিরক্ত হয়ে বলে সে নামাজে এত লেট করে কেন। আলিয়া বলে সে শিবমের জন্য প্রার্থনা করছিল, যাতে আল্লাহ তার ভেতরে ঈমান দেন এবং সে ধর্মের পথে আসতে পারে। কারণ আলিয়া ইহকালের মতো পরকালে জান্নাতেও শিবমের সাথেই থাকতে চায়। শিবম আর আলিয়া দুজনে প্রেম করছিল। এ সময় সেখানে আলিয়ার বাবা লোকজন নিয়ে চলে আসে। এভাবে প্রকাশ্যে প্রেম করতে দেখে আলিয়ার বাবা তাকে চড় মেরে দেয়। শিবম এগিয়ে এসে বলে সে আলিয়াকে ভালোবাসে, তাই তাকে বিয়ে করতে চায়। আলিয়ার বাবা বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ একে তো শিবম বিধর্মী, তার উপরে আবার সে খুনি মাস্তান, 2 বার সে জেলেও গিয়েছে। শিবম নিজের গানটা বের করে আলিয়ার বাবার দিকে এগিয়ে দিয়ে বলে যদি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন তাহলে এই অস্ত্র আমি আর কখনো চালাবো না, আমি অপরাধ জগৎ ছেড়ে দেব। আলিয়ার বাবা পিস্তলটা নিজের হাতে নেয় ঠিকই, কিন্তু সে শিবমের ওপরে গুলি চালিয়ে দেয়।
মুহূর্তেই শিবম নিজেকে বাঁচাতে সরে যায়, কিন্তু তার ঠিক পেছনেই আলিয়া দাঁড়িয়েছিল আর গুলিটা আলিয়ার বুকে গিয়ে লাগে। মেয়েকে হত্যার এই অপরাধবোধ থেকে আলিয়ার বাবাও নিজের মাথায় শ্যুট করে। তো যাই হোক, মাওলানার নামাজ শেষ হলে শিবমকে তাবিজটা এনে দেওয়া হলে সে ওটা নিয়ে চলে আসে। ফেরার সময় রিমা খেয়াল করে শিবম প্রচণ্ড রকমের চুপ হয়ে গেছে। তার মনের ভেতরের ঝড়টাকে রিমা ফিল করতে পারছিল। বাড়ির সামনে এসে নামার সময়ে রিমা বলে, আমি আপনার মতো নিঃসঙ্গ মানুষ কখনো দেখিনি। এই তাবিজটা আমার চেয়ে আপনারই বেশি প্রয়োজন। এই বলে রিমা তাবিজটা শিবমের গাড়ির সামনের গ্লাসের সাথে টানিয়ে রেখে দেয়। শিবম কোনো প্রতিউত্তর না দিয়ে চলে আসে। আলিয়ার মৃত্যুর পরে শিবম প্রচণ্ড রকমের ভেঙে পড়েছিল। সে সুইসাইডেরও চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আলিয়ার থেকে দূরে থাকতে না পেরে সে গোরস্থানও ছুটে গেছে। থাকতে না পেরে আবেগে আলিয়ার কবরে মাটি খুঁড়ে তাকে তোলারও চেষ্টা করেছে, যদিও লোকজন এসে তাকে সরিয়ে নিয়ে যায়। সেখান থেকে আজ পর্যন্ত সে মুভ অন করতে পারেনি। তার হৃদয় জুড়ে এখনও শুধু আলিয়াই আছে। যাই হোক, কবির এসে শিবমকে হোটেলে নিয়ে যায়। শিবম হোটেলে ঢুকে দেখে ভরত মালিকের ভাই প্লাস মুন্নার বাবা রাজন মালিক লোকজন নিয়ে বসে আছে। মুন্না এবং রনিও এসেছিল। রাজন মালিক বলে সে ব্যবসায়ী, খুন খারাপই তার কাজ না। তবুও বেশি বাড়াবাড়ি করলে সে শিবমকে খুন করতে বাধ্য হবে। শিবম মুন্নার সাথে যে আচরণ করেছে তাতে রাজন মালিক তার পা ছুঁয়ে শিবমকে ক্ষমা চাইতে বলে। তবে শিবম একমাত্র ভরত মালিক ছাড়া আর কারো কথা শুনত না। রাজন মালিকের কথায় সে ক্ষেপে যায় এবং তার সামনেই মুন্নার কলার চেপে ধরে তার মাথায় গান পয়েন্ট করে। এরপরে মুন্নাকে টেনে হিঁচড়ে বাইরে এনে কুকুরের মতো বসিয়ে রাখে। শিবম থ্রেট দেয়, কেউ যদি তার কাজের মধ্যে বাগড়া দিতে আসে তাহলে সে তাকে খুন করে ফেলবে। সে বাবা ছেলেকে 2 মিনিটের সময় দেয় হোটেল থেকে বেরিয়ে যাবার জন্য, আর যাবার আগে হোটেলের বিলও পরিশোধ করে যেতে বলে। শিবমের এত অ্যাগ্রেসিভ আচরণের জন্য কবির বেশ আতঙ্কিত বোধ করছিল। সে শিবমকে বলে পা ধরে না হোক, অ্যাটলিস্ট সে যদি স্বাভাবিকভাবেই ক্ষমাটা চাইতো তাহলে ঝামেলাটা মিটে যেত। আফটার অল রাজন মালিক তাদের বস ভরত মালিকের ভাই, কিন্তু শিবম তো নিজেই নিজের মালিক, তাই ইগোর চক্করে সে ক্ষমা চাইবে না। পরের দিন শিবম রিমাকে ফলো করে তার বাড়ির সামনে এসে বসেছিল। অন্যদিনের মতো আজকেও রিমার বন্ধু বিলাল রিমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। আজও শিবম সন্দেহজনক কিছু দেখে না, তবে রিমা আজও শিবমকে নোটিস করে। তাই আজ সে বিরক্ত হয়ে শিবমের গাড়ির কাছে আসে এবং বলে এত রাতে কাউকে ফলো করাটা ভদ্রতার ভেতরে পড়ে না। সে জানে শিবম মালিক সাহেবের অর্ডার ফলো করছে, তাই শিবম যদি এখনও এখানে বসে নজর রাখতে চায় তাহলে রিমা তার জন্য কফি পাঠিয়ে দেবে। শিবম একটু লজ্জা পেয়ে বলে তার দরকার নেই, সে চলে যাচ্ছে। শিবম কিছু দূর যাবার পরে তার কেমন যেন সন্দেহ হয়, তাই সে আবারও গাড়ি ঘুরিয়ে রিমার বাড়ির সামনে ফিরে আসে এবং দেখে বিলালের গাড়িটা রিমার বাড়ির সামনে রাখা। এবার শিবম বেশ রেগে যায়। সে বাড়ির ভেতরে ঢুকে দেখে বিলাল রিমাকে পালিয়ে যাবার জন্য বোঝাচ্ছে। দুজনের ভেতরে অনেক আগে থেকেই রিলেশন ছিল। বিলাল পাকিস্তান থেকে রিমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। তবে রিমা জানায় তাকে যখন এখানে কিডন্যাপ করে আনা হয়েছিল তখন ভরত মালিক তাকে উদ্ধার করে এবং তার সাথে একটা জীবন চুক্তি করে। বাকিটা জীবন রিমাকে তার দাসী হয়ে থাকতে হবে। বলা বাহুল্য, গল্পের শুরুতে যে মেয়েগুলোকে কন্টেইনারের ভেতরে করে আনা হয়েছিল এবং যে মেয়েটা পালানোর চেষ্টা করেও দালালের হাতে ধরা পড়েছিল, রিমাই হলো সেই মেয়েটা। তো বিলাল রিমাকে বোঝায় সে কতদিন এই পাপের পথে থাকবে। তাদের হাতে আজকের রাতটাই শুধু সুযোগ আছে। বিলাল লাহোরের ফ্লাইটের 2টো টিকিট বুক করেছে। শিবমও এখন তাদের ফলো করছে না, তাই পালানোর এই সুযোগটা তাদের কাজে লাগানো উচিত। শিবম ওদের কথাবার্তা সব শুনে বাইরে এসে ভরত মালিককে ফোন করে জানিয়ে দেয় তার সন্দেহই সঠিক, সীমার লাইফে অন্য কেউ আছে, তার নাম বিলাল, পাকিস্তানি। ভরত মালিক এক বাক্যে ওদের দুজনকে খুন করে ফেলতে বলে। শিবমের জন্য খুন নতুন কোনো ব্যাপার না, তাই সেও এক বাক্যে রাজি হয়ে যায়। এরপরে গাড়ি থেকে গানটা নিয়ে বাড়ির ভেতরে চলে যায় আর প্রথমে বিলালকে মারতে শুরু করে। রিমা এগিয়ে এসে হাত জোর করে অনুরোধ করে অন্তত বিলালকে যেন ছেড়ে দেওয়া হয়, প্রয়োজনে শিবম তাকে মেরে ফেলুক, সে আর এই অভিশপ্ত জীবন চায় না। রিমাকে দেখে শিবমের আলিয়ার কথা মনে পড়ে যায়। সে প্রথম থেকে রিমার মাঝে আলিয়ার প্রতিচ্ছবি দেখতে পেত। শিবম মাত্র 6 ফুট দূরত্ব থেকে পিস্তলের 6টা গুলি চালিয়ে দেয়, তবুও সে ওদেরকে মারতে পারে না।
তার হাত তাকে সাপোর্ট করছিল না। সবগুলোই মিসফায়ার হয়ে যায়। সে ফিরে আসছিল, তখন ভরত মালিক তাকে বারবার ফোন করছিল। তাই শিবম রাগ করে মোবাইলটা ফেলে দেয়। ভরত মালিক শিওর হবার জন্য রিমার নম্বরে ফোন করে। রিমা ফোন রিসিভ করায় ভরত মালিক শিওর হয়ে যায় শিবম তার নির্দেশ পালন করেনি। শিবমের কাণ্ডে কবিরও খুব বিরক্ত হয়। ভরত মালিকের কথা না শুনলে সে ওদের দুজনকেই মেরে ফেলবে। শিবম কবিরকে ব্যাংক চেক বই দিয়ে বলে ব্যাংকে তার $8 লাখ আছে, কবির যেন টাকাগুলো তুলে আনে। তারা আজকেই ইন্ডিয়াতে ফিরে যাবে। কবির বলে তারা 3 বছর আগে ইন্ডিয়া থেকে এখানে শিফট করেছে, এখন ইন্ডিয়া যাওয়াটা অনুচিত হবে। তবুও শিবম কবিরকে জোর দেখিয়ে বলে সে যা বলছে কবিরকে সেটাই শুনতে হবে। কবিরও শিবমের কথাই মেনে নেয় এবং বলে প্রয়োজনে শিবমের জন্য সে প্রাণও দিয়ে দিতে পারবে। তো শিবম বাড়ি ফিরে পাসপোর্ট নিয়ে বের হতে যাচ্ছিল, তখন ভরত মালিকের লোক তাকে পেছন থেকে আঘাত করে কিডন্যাপ করে নেয়। ভরত মালিকও হংকংয়ে ফিরে আসে এবং শিবমের সামনে দাঁড়ায়। শিবম অবাক হয়, কারণ ভরত মালিকের লোকেদের পেছনে কবিরও দাঁড়িয়েছে। তার মানে কবিরই তার সাথে বিশ্বাসঘাতকতাটা করেছে। ভরত মালিক জিজ্ঞেস করে কি এমন ঘটেছিল যার কারণে শিবম তার বিরুদ্ধে চলে গেল। ভরত মালিক শিবমকে আরও একটা সুযোগ দেয় এবং রিমাকে খুন করে অসম্পূর্ণ কাজটা শেষ করতে বলে। তবে শিবম স্পষ্ট করে বলে দেয় সে এটা পারবে না। ভরত মালিক আবারও বলে রিমাকে শিবমই খুন করবে, এটাই তার লাস্ট কথা। ভরত মালিক চলে আসার আগে রনিকে নির্দেশ দেয় যতক্ষণ না শিবম নিজের ভুল বুঝতে পারছে ততক্ষণ যেন তাকে টর্চার করা হয়। রনি তো সবসময় শিবমকে হিংসা করত। আজকে সুযোগ পেয়ে সে সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে এবং শিবমকে হাত পা খুলে মারতে শুরু করে। তাকে মেরে গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তবে ওই সময় বৃষ্টি হচ্ছিল, তাই মাটি নরম হয়ে যাওয়ায় শিবম নরম কাদা সরিয়ে গর্ত থেকে বেরিয়ে আসে। যদিও রনি তার লোকেদের নিয়ে সেখানেই দাঁড়িয়েছিল, কারণ সে জানত শিবমের কই মাছের জান, সহজে সে মরবে না। রনি আরও একটা গর্ত খুঁড়তে বলে, সেখানে আবারও শিবমকে ফেলা হবে। আর দম বন্ধ না হওয়া পর্যন্ত এই টর্চার চলতেই থাকবে। রনি এবার পাইপ দিয়ে শিবমের ওপরে পানি ছুটতে শুরু করে। এরপরে তাকে একটা মোবাইল দিয়ে ভরত মালিকের সাথে কথা বলতে বলে। শিবমের হাতে শুধু 10 মিনিট সময় আছে, এর ভেতরে সে রিমাকে হত্যা না করলে শিবমকে মেরে ফেলা হবে। তবে রনি জানত যারা স্ট্রং পার্সোনালিটি মেনে চলে তারা নিজেদের কথা থেকে এক বিন্দুও সরে না। তাই সে খুশি মনে তার লোকেদের বলে শিবম কখনোই ভরত মালিককে ফোন করবে না। তাই 10 মিনিট পরে যেন গুলি করে শিবমকে মেরে ফেলা হয়। এ সময় পেছন থেকে শিবমের গলা শোনা যায়। সে ফোনে ভরত মালিকের সাথে কথা বলছিল এবং জি স্যার করছিল। রনি বেশ অবাক হয়, এমনটা সে এক্সপেক্ট করেনি। সে শিবমকে প্রাণের ভয়ের রং বদলানোতে একটু খোঁচা দেয়। এরপরে মোবাইলটা হাতে নিয়ে দেখে শিবম মোবাইলের ব্যাটারিটাই খুলে ফেলেছে, মানে সে এতক্ষণ ফোনে কথা বলেনি, সে জাস্ট ড্রামা করছিল। শিবম এবার উঠে দাঁড়ায় এবং ওদের সাথে ফাইট শুরু করে। এতজনের সাথে একা লড়াই করা খুব কঠিন হয়ে যাচ্ছিল, তাই সে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ভরত মালিক এই সময় রিমার ঘরে ছিল। রিমাকে সে মনে করিয়ে দেয় যেদিন সে রিমাকে দেখেছিল রিমা প্রচণ্ড রকমের অসুস্থ ছিল। সেখান থেকে ভরত মালিক তাকে তুলে আনে এবং সুস্থ করে নতুন জীবন দেয়। অথচ সেই মেয়েটাই তাকে ধোঁকা দিল। যদিও ভরত মালিক রিমার কোনো ক্ষতি করে না, কারণ তার জেদ শিবমকে দিয়েই সে রিমাকে হত্যা করাবে। কিন্তু এই সময় তার কাছে রনির ফোন আসে এবং জানায় শিবম পালিয়ে গেছে। শিবম অনেকটা আহত সিংহের মতো, তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তাই সাহায্যের জন্য ভরত মালিক তার ভাই রাজনকে ডেকে আনে। ভরত মালিক ভাইকে বলে আমার সব ব্যবসায় তোকে শেয়ার এবং পার্টনারশিপ বানিয়ে নেব, বিনিময়ে শুধু শিবমের লাশটা আমার কাছে এনে দে। রাজনের সবসময় ভাইয়ের ব্যবসার দিকে নজর ছিল, তাই রাজন ভরত মালিককে নিশ্চিন্তে থাকতে বলে এবং শিবমের ফিউনারেলের জন্য অপেক্ষা করতে বলে। এদিকে শিবম পালাতে পালাতে অসুস্থ হয়ে একটা বৌদ্ধ মন্দিরের সামনে পড়েছিল। তখন কয়েকজন সন্ন্যাসী তাকে উদ্ধার করে। এর মধ্যে শোধ নামের সেই সন্ন্যাসীটাও ছিল। কিডন্যাপের পরে শিবম যাকে মুক্ত করে দিয়েছিল। শোধের সেবা যত্নে শিবম সুস্থ হয়ে ওঠে। সে পরবর্তী কিছুদিন বৌদ্ধ মন্দিরেই কাটিয়ে দেয়। কাছ থেকে সন্ন্যাসীদের প্রার্থনা ধর্মকর্ম দেখে। এই সময় তার আলিয়াকে আরও বেশি করে মনে পড়ত। শিবমের ভেতরে ততদিনে ওপরওয়ালার প্রতি অনেকটাই ভক্তি চলে এসেছিল। সোদ একদিন জানায়
সে শিভামের ইন্ডিয়ায় ফিরে যাবার ব্যবস্থা করে দিয়েছে। তাদের এক সন্ন্যাসী ট্রান্সপোর্ট জাহাজ আছে। সে বিনা পাসপোর্ট ভিসায় শিভামকে কলকাতায় পৌঁছে দেবে। তবে শিভাম জানায় সে ইন্ডিয়ায় যাবে না। সে কতদিন এভাবে পালিয়ে বেড়াবে। সে গৌতম বুদ্ধের প্রসঙ্গ তুলে বলে, মানুষকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবার জন্য বুদ্ধ নিজের সমস্ত ভোগবিলাসিতা ত্যাগ করেছিলেন। তাহলে তার মন্দিরে বসে শিভাম কিভাবে পালিয়ে যাওয়ার কথা চিন্তা করতে পারে? তাছাড়া পালিয়ে লুকিয়ে কোনো সমাধান হবে না। আজ না হয় কাল তাকে আবারও অন্য কোনো মালিকের গোলাম হয়ে থাকতে হবে। শোধ বলে, শিভাম এখানে থাকলে মালিকের লোকেরা তাকে খুঁজে মেরে ফেলবে। তবে শিভাম বলে, এই মৃত্যুর ভয়ে সে অনেক আগেই মরে গেছে। সে এখন মরুক বাঁচুক, তার একটাই লক্ষ্য। সে রিমা এবং বিলালকে প্রোটেক্ট করে তাদেরকে মুক্ত জীবন ফিরিয়ে দেবে। এই বলে শিভাম বেরিয়ে যায়। এদিকে বিলালকে কবির এবং মালিকের লোকেরা ধরে ফেলে। তবে বিলাল একজনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। একটু পরে মালিকের লোকেরা বিলালকে চারিদিক থেকে ঘিরে ধরে। তবে বিলালের ভেতরে কোনো আতঙ্ক দেখা যায় না। পরেই শিভাম গাড়ি নিয়ে বিলালের সামনে চলে আসে এবং একটা শটগান হাতে বের হয়। এরপর সে মালিকের সব লোকেদের মেরে ফেলে। লাস্টে বাকি থাকে কবির। সে কবিরের দিকে গান পয়েন্ট করেছিল, তবে শ্যুট করছিল না। কবির তাকে শ্যুট করতে বললে শিভাম উত্তর দেয়, তুই যতখানি বদলেছিস এই হাত ততখানি বদলায়নি। আমি চাইলেও আমার হাত তোকে শ্যুট করবে না। কবির বলে সে তাদের বন্ধুত্ব নষ্ট করেছে, তাই তার মরা উচিত। তবে শিভাম বন্ধুকে ক্ষমা করে দেয় এবং তাকে আবারও ভরসা করে বলে, তুই বিলালকে মন্দিরে সিদ্ধার্থ সৌদের কাছে নিয়ে গিয়ে অপেক্ষা কর, আমি রিমাকে নিয়ে আসছি। শিভাম কবিরকে জিজ্ঞেস করে সে বিশ্বাসের মর্যাদা রাখবে কিনা। কবির আগেরবারের মতোই ডায়লগ মেরে বলে, শিভাম চাইলে সে জীবনও দিয়ে দিতে রাজি। তো শিভাম এবার রিমা কোথায় আছে জানতে চাইলে কবির বলে, এই ব্যাপারে শুধুমাত্র রাজন আর মুন্নাই জানে। তো শিভাম এবার রাজনের ক্লাবে চলে যায়। গার্ড আটকালে শিভাম তাকে ঘুষ দিয়ে স্যাটেল করে নেয়। ভেতরে ঢুকে শিভাম বলে সে এখানে খুন করতে আসেনি, সে শুধু জানতে চায় রিমাকে কোথায় রাখা হয়েছে। লোকেশন বলে দিলে সে সাইলেন্টলি এখান থেকে চলে যাবে। কিন্তু রাজন শিভামকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে এবং রিমাকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলে। তাই শিভাম তাকে এক গুলিতেই মেরে ফেলে। সেখানে আরেকজন বসেছিল। সে ভয়ে বলে তার এই ব্যাপারে জানা নেই, তবে মুন্না জানে রিমা কোথায় আছে। তাই শিভাম তাকে মুন্নাকে ফোন করতে বলে। একটু পরে মুন্না পার্কিং লটে এলে শিভাম তার সামনাসামনি হয় এবং বলে, আমি তোর বাবাকে মেরে ফেলেছি। যদি বাবার শেষকৃত্যে অংশ নিতে চাস তাহলে বলে দে রিমা কোথায় আছে। মুন্না জানায় ভরত মালিক আঙ্কেল তার ম্যাকাও হাউসে রিমাকে রেখেছে। যদিও লোকেশন বলার সময়ে মুন্নার মুখে শয়তানি হাসি খেলা করছিল, তবুও শিভাম তাকে না ঘাটিয়ে চলে যাচ্ছিল। তখন আচমকা মুন্না ছুরি বের করে বেশ কয়েকবার অনবরত শিভামের পেটে ঢুকিয়ে দেয়। এতে শিভাম বেশ দুর্বল হয়ে পড়ে। মুন্নার সাথে পাঙ্গা নেবার জন্য সে শিভামকে তাচ্ছিল্য করে। শিভামকে মেরে ফেলার আগে মুন্না রিমার আসল লোকেশন জানিয়ে দেয়। ভরত মালিক রিমাকে চাংকিং মেনশনে রেখেছে। সেখানে রিমাকে নিলামে তোলা হবে এবং এক এক করে সবাই তাকে ভোগ করবে। রিমার লোকেশন জানার পরে শিভাম এবার গান বের করে মুন্নার পায়ে গুলি চালিয়ে দেয়। মুন্না এবার ভয়ে পালাতে শুরু করে। তবে শিভামের গানে বুলেট ছিল না, তাই সে শটগানটা তুলে নিয়ে মুন্নাকে মেরে ফেলে। এরপরে সে বিলালকে ফোন করে জিজ্ঞেস করে সে পাসপোর্ট পেয়েছে কিনা। শিভাম তাকে হংকং ডকসে গিয়ে অপেক্ষা করতে বলে। শিভাম রিমাকে নিয়ে সেখানে আসবে। শিভাম প্রমিস করে আগামী ঈদ ওরা দুজনে নিজের দেশে পালন করবে। বিলাল শিভামকে সতর্ক করে দেয় ওখানে গেলে তাকে মেরে ফেলবে। তবে শিভাম নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফোন রেখে শিভাম দুর্বল হয়ে বসে পড়ে। ছুরির আঘাতের কারণে রক্তক্ষরণ হয়ে তার শরীর দ্রুত শক্তি হারিয়ে ফেলছে। শিভাম আকাশের দিকে তাকিয়ে মুক্তির আনন্দ দেখতে পায়। এই প্রথমবার সে উপরওয়ালার কাছে প্রার্থনা করে, আমাকে আর কিছুক্ষণ বাঁচিয়ে রাখো, আমার নিজের জন্য না, বরং যারা তোমাকে বিশ্বাস করে তাদের জন্য। আমি জীবনে অনেক পাপ করেছি, তবে ক্ষমা পাওয়ার এই একটা সুযোগই আমার হাতে আছে। হয়তো উপরওয়ালা শিভামের কথা শুনেছিল, তাই শিভাম আবারও উঠে দাঁড়াতে পারে। সে এবার ভরত মালিকের মেনশনে চলে যায়। সেখানে রিমাকে নিলামে তোলার জন্য স্টেজে আনা হয়েছিল। শিভাম এ সময় পৌঁছে গুলি চালিয়ে কয়েকজনকে মেরে ফেলে। ভরত মালিকের লোকেরা পাল্টা গুলি চালাতে গেলে ভরত তাদের নিষেধ করে। ভরত মালিক শিভামকে জিজ্ঞেস করে তার প্ল্যান কি। শিভাম বলে রিমাকে ছেড়ে দিন। ভরত মালিক আশাহত হয়ে বলে এই একটা মেয়ের জন্য শিভাম তার সাথে শত্রুতা করেছে, তার ভাই এবং মুন্নাকে খুন করেছে, কিন্তু কেন? শিভাম বলে
একটা আওয়াজ সবসময় তার কানে ফিসফিস করে। একটা চেহারা সবসময় সে দেখতে পায়। তাকে একজন বলেছিল, পাখিদের আকাশে মুক্ত করে দিলে আল্লাহর রহমত বর্ষিত হয়। একটা নিরীহ আত্মাকে মুক্ত করে দেওয়া মানে মনুষ্যত্বকে মুক্ত করা। আজকে তার সামনে সেই অ্যাডভাইস পালন করার সুযোগ এসেছে। যার নিজের স্বপ্ন পূরণ হয় না, সে অন্যের স্বপ্ন পূরণ করে সেই কষ্ট ভোলার চেষ্টা করে। শিবম আর আলিয়ার মিলন হয়নি, তাই সে রিমা আর বিলালের মিলনের জন্য যা কিছু প্রয়োজন করবে। ভরত মালিক কখনই রিমাকে মুক্ত করবে না, তাই শিবম তাকে এক গুলিতে মেরে ফেলে। এরকম ঘটনা কেউই এক্সপেক্ট করেনি। তাই ঘটনার আকস্মিকতা সামলে রনি এবং তার লোকেরা গুলি চালানো শুরু করে। ফলে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়ে যায়। এই সময় সেখানে শিবমকে ব্যাকআপ দিতে কবির চলে আসে। কবির ওদের সাথে লড়াই করে এবং শিবম আর রিমাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। তবে এতগুলো গুলির তোপে কবির বেশিক্ষণ টিকতে পারে না, ওরা কবিরকে মেরে ফেলে। শিবম ততক্ষণে রিমাকে নিয়ে ডকসে পৌঁছে যায়। শিবমের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। রিমা তাকে ফেলে যেতে চাইছিল না। শিবম বলে তার ভাগ্যে হয়তো এখানেই থেমে যাওয়া লেখা ছিল। সে রিমাকে ধন্যবাদ জানায়, কারণ সে রিমাকে বন্দি জীবন থেকে মুক্তি দিয়েছে আর রিমা তাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছে। শিবম তাবিজটা রিমার হাতে তুলে দেয় যাতে ওপরওয়ালা তাকে প্রোটেক্ট করে। বিলাল রিমাকে নিয়ে যখন দৌড়ে জাহাজের দিকে যাচ্ছিল, পথে বসেছিল এক ঝাঁক কবুতর। তাদের দৌড় দেখে ওরাও ওড়াউড়ি করে রাস্তা ফাঁকা করে দেয়। মুক্তির এই সুন্দর দৃশ্য দেখে শিবমের আবারও আলিয়ার কথা মনে পড়ে। এই দুনিয়ায় মুক্তির চেয়ে আনন্দের হয়তো আর কিছুই নেই। রনি তার লোকেদের নিয়ে সেখানেও চলে এসেছিল, তাই শিবম সামনে এসে ওদের সাথে গোলাগুলি করে। এতে ওদেরকে মেরে ফেলার পাশাপাশি শিবম নিজেও সেখানেই মরে যায়। তবে এই মৃত্যুতে তার কোনো আফসোস নেই। এই মৃত্যুও তার কাছে এক ধরনের মুক্তি, তাই সে হাসি মুখে নিজের মৃত্যুকে মেনে নেয়। বন্ধুরা, অন্যের জন্য নিজের স্বার্থ ত্যাগ করার মানেও এক নিখাত আনন্দ আছে। দুনিয়াটা শুধু স্বার্থের না, বরং পরস্পর সহানুভূতি এবং ভালোবাসার। কখনো কখনো স্বার্থের বাইরে গিয়ে কারো উপকার করে দেখেন, ভালো লাগবে। একটা অদ্ভুত প্রশান্তি আপনার হৃদয়কে আন্দোলিত করে তুলবে। পরস্পর সুহৃদয় বন্ধনে দুনিয়াটা আরও সুন্দর হয়ে উঠুক, এই কামনা নিয়ে আজকের আয়োজন শেষ করছি। ধন্যবাদ।